हमने जो आज़ादी की लड़ाई छेड़ रखी है उसे तब तक जारी रखना होगा जब तक हमें मुकम्मल आज़ादी हासिल न हो। তেইশে জানুয়ারি আবার ফিরে এলো নেতাজির জন্মদিন, 168তম জন্মদিন। এতদিন পরেও বিতর্ক, নেতাজি 47-এর ক্ষমতা হস্তান্তরের পরেও কি বেঁচে ছিলেন? 45-এর 18ই আগস্ট তাইহকুতে কি বিমান দুর্ঘটনায় সত্যি মারা যান? টোকিও শহরের রেনকোজি মন্দিরে কি নেতাজির চিতাভস্ম রক্ষিত? নেতাজি কি বিয়ে করেছিলেন? তার ছেলে না মেয়ে কি ছিল? বিতর্ক আজও। যারা বিশ্বাস করেন নেতাজি 45-এর ঘটনার পরেও বেঁচে ছিলেন তারাও দ্বিধাবিভক্ত। কেউ বলছেন রাশিয়ার সাইবেরিয়ার জেলে নৃশংসভাবে খুন হন নেতাজি, কেউ বলেন ভিয়েতনামের জেলে বন্দী ছিলেন, কেউ বলেন নেতাজি সন্ন্যাস নিয়ে মাঞ্চুরিয়া, চীন, তিব্বত, নেপাল হয়ে ভারতে এসেছিলেন, তিনি গুমনামি বাবা। সোভিয়েত প্রতিনিধি দলেও নাকি তিনি ছিলেন, এসেছিলেন জওহরলাল নেহেরুর শেষকৃত্যে বৌদ্ধ সন্ন্যাসীর বেশে। কেউ বলছেন শৌলমারির আশ্রমের শারদানন্দই নাকি নেতাজি। কেউ বলেন নেতাজি ছিলেন বামপন্থী, কেউ বলেন কংগ্রেসের মতো বামেরাও নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কেউ বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হটাতে নেতাজি জাপানি সাম্রাজ্যবাদের সাহায্য নেন। জাপানের জয় হলে ভারত আবার এক নতুন সাম্রাজ্যবাদী চক্রান্তের উপনিবেশ তৈরি হতো। এরকম বহু প্রশ্ন, বহু বিতর্ক। দিগদর্শন সেই পুরনো রহস্যকে নতুন দৃষ্টিকোণে হাজির করতে এই পর্বে যোগাযোগ করেছেন একজনের সঙ্গে। তার নাম কেশব ভট্টাচার্য। কেশব ভট্টাচার্য একজন আইনজীবী ও নেতাজি গবেষক, লেখক। নেতাজিকে নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থ চক্রব্যূহে নেতাজি ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে। দিগদর্শনকে তিনি জানালেন বেশ কিছু বিস্ফোরক তথ্য। নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। কেশব বাবু, আচ্ছা, প্রথমে তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলে আপনাকে আমরা প্রথম পাচ্ছি। খুব গৌরব বোধ করছি এই জন্য। ভালো লাগলো। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, আর কেশব ভট্টাচার্য, শৈলেশ দে, আমি সুভাষ বলছি, চক্রব্যূহে নেতাজি, এই দুটো বই যে বাঙালি পড়েনি সেটা হবে দুর্ভাগ্যের ব্যাপার। তো আপনার কাছে কেশব বাবু যে প্রশ্নটা রাখবো, সর্বপ্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে আপনি অনেক জায়গায় তো সাক্ষাৎকার দিচ্ছেন, এর আগেও দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ আপনার সাক্ষাৎকার দেখেছেন, প্রচুর মানুষ আপনার চক্রব্যূহে নেতাজি বইটা পড়ে আপনার অনুরাগী হয়েছেন। আমিও অনুরাগী আপনার বইটার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য ধন্যবাদ জানালাম। না, ধন্যবাদ জানিয়ে আর আমার ছোট করবেন না। এটা আপনারা এই যে ডকুমেন্টস গুলো রেখে যাচ্ছেন, এর যে আর্কাইভ ভ্যালু, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কিন্তু আমাদের দায়বদ্ধতা। আমিও সেই দায়বদ্ধতা থেকেই অনুষ্ঠানটা করছি। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে, প্রথমে আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আবেগ, বিশেষ করে 1945-এর 18ই আগস্টের ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর পর
হুম, দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তীকালেও একটা মানুষের আবেগ কাজ করে গেছে। হুম, একজন রবিন হুড টাইপের আর কি, একজন এরকম একজন লড়াকু নেতা এবং নায়ক, দেশ নায়ক বলতে যা বোঝায়। সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর হয়ে গেল, ছোটবেলায় যেটা দেখেছি 12-15 মিনিটে ঘরে ঘরে শাঁখ বাজতো, হুম, হুম, ওই জন্ম হতো, হুম। সেগুলো কিন্তু আস্তে আস্তে একদম ডোডো পাখির মতন যেন মিলিয়ে গেল। হুম। এটার কি কারণ আপনার মনে হয়? এটা কারণটা এক কথা উত্তর দেওয়া যাবে না, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে এটার পরিকল্পনা মাফিক কাজ। সেটা হচ্ছে নেতাজির সম্বন্ধে, নেতাজি বীরত্বপূর্ণ সংগ্রাম, নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে প্রাণপণ মারাত্মক সংগ্রাম, সেই সংগ্রামের কথাটা তো ভারতবর্ষের লোককে জানানো হয়নি, কারণ এটাই ছিল প্ল্যান। পরিষ্কার জেনে রাখুন, মাউন্ট ব্যাটেনের সঙ্গে জওহরলাল নেহরুর যে নোংরা চুক্তি, অলিখিত চুক্তি, সেটা কল্পনাতীত। 1945 সালে যুদ্ধ যখন প্রায় শেষ হওয়ার মুখে, অগাস্ট মাসে যখন সারেন্ডার করলো 2 আগস্ট 1945, যদিও সরি 15 আগস্ট 1945, যদিও অফিসিয়ালি দিকে 2 সেপ্টেম্বর। তার আগে তার সেই সময় থেকে আপনার এটা লর্ড মাউন্টব্যাটেন তো নাম্বার 1 শয়তান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাইসরয় হয়েছিল আমাদের উনি এককালে। তা লর্ড মাউন্টব্যাটেন তো ছিল দক্ষিণ পূর্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশে যেখানে লড়াই হচ্ছে সেইখানে ব্রিটিশ এবং মার্কিন সম্মিলিত বাহিনীর চিফ কমান্ডার। মানে ওই তো ওই হ্যাঁ ওই ওই দায়িত্ব ছিল আর কি সবকিছু। তা যখন আজাদিনদের কাছে অকল্পনীয় মার খেয়েছিল ব্রিটিশ এবং আমেরিকান সৈন্য, কানাডার সৈন্য, অস্ট্রেলিয়ার সৈন্য, ইভেন নাইজেরিয়া, এরা আরাকান পর্বতের লড়াই, গেরিলা লড়াইতে আইএন ফোর্স কিন্তু জিতেছিল। এটা সবাই অনেকেই জানেন না, আবার অনেকে জানেনও, এটা জানানো হয় না। ব্রিটিশের যে কি চরম ক্ষতি হয়েছিল এটা আমরা অনেকেই জানি। ব্রিটিশ আর্কাইভস, ব্রিটিশ মিলিটারি মিউজিয়াম, যেটা চেলসা, 2013 সালে, এটা অনেকে জানেন না, 2013 সালে ব্রিটিশ সামরিক মিউজিয়াম চেলসাতে 100 ঐতিহাসিককে ডেকে আনা হয়েছিল। ব্রিটিশের খুব নাম করা ঐতিহাসিক, তাদের ব্রিটিশের জন্মের পর থেকে কতগুলো যুদ্ধের নাম দিয়েছে, একটার পর একটা যুদ্ধ, যেমন অনেক যুদ্ধে যেখানে ব্রিটিশ পার্টিসিপেট করেছিল, ইনক্লুডিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারপর এই আরো কতগুলো যুদ্ধের নাম দিয়েছে, নেপোলিয়ানের যুদ্ধ, নরম্যান্ডি যুদ্ধে, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মারাত্মক বা আমার মনে হয় সর্বাত্মক রক্তক্ষয়ী একটা লড়াই। এই সমস্ত যুদ্ধের ইতিহাস দেওয়ার পর বলেছে 100 ঐতিহাসিককে আপনারা নাম্বার দিন, ব্রিটিশের জন্মের পর থেকে ব্রিটিশের পর্যন্ত কি মারাত্মক স্টিফ অপোজিশন তাদের ফেস করতে হয়েছিল, কোন কোন যুদ্ধে। এইভাবে 1, 2, 3, 4, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আপনাদের ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন যায়, এরকম আপনারা করে দিন। এই 100 ঐতিহাসিক এটা করেছিল। 2013 সালে সমস্ত কাগজে বেরিয়েছিল ভারতবর্ষের, এবং তারা সমস্ত ঐতিহাসিক, আমাদের ঐতিহাসিক না, ব্রিটিশ ঐতিহাসিক, এরা নাম্বারিং করেছিল যে আমার কাছে এই যুদ্ধরা সব ফার্স্ট। যেমন ধরুন নরম্যান্ডি, কেউ বলেছে আমার কাছে নেপোলিয়নের যুদ্ধরা ফার্স্ট, কেউ বলেছে আজহিন্দের যুদ্ধরা ফার্স্ট, এরকম করে সব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করেছে। এই সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর, ওপিনিয়ন দেওয়ার পর দেখা গেল মেজরিটি অফ দ্য হিস্টোরিয়ান্স, যারা ঐতিহাসিক ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক বলেছেন ব্রিটিশের কাছে সবচেয়ে মরণপণ যুদ্ধ, সবচেয়ে ক্ষতিকারক যুদ্ধ, সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, সেটা হচ্ছে আজাদ ফৌজের সঙ্গে সামনাসামনি লড়াই। এটা আমরা জানি না। আজাদের ইতিহাস কতটুকু আমরা জানি? আমাদের ভারতবর্ষে একজন নামকরা খ্যাতনামা ঐতিহাসিক প্রতুল গুপ্ত আজাদের সম্বন্ধে একটা 500 পাতার একটা বই লিখেছিলেন, সেই 1947-48 সালে নেহেরু গভর্নমেন্টকে জমা দেওয়া হয়েছিল। ওইটা ছাপানো হয়নি। আজ পর্যন্ত আমরা কতটুকু জানি, যতটুকু আজাদ ফৌজের সম্বন্ধে জানি সবই টুকরো টাকা, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে 1 পাতা, ওখান থেকে 2 পাতা। ভারতবর্ষে যে যত ইতিহাস আছে আজাদের ইতিহাস তো লেখা হয়নি। ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে যখন দায়িত্ব দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ইন্ডিয়ার, দিল্লিতে তার অফিস, সেই অফিস যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল রমেশ মজুমদার একটা ইতিহাস রচনা করবেন, রমেশ মজুমদার। কিন্তু জওহরলালের কনস্ট্যান্ট, ভারতবর্ষের সবচেয়ে বড় শয়তান আমি বলছি, কোন ঢাক গুরকুন না করে খুব পরিষ্কার ভাষায়, ক্লিয়ার টার্মস আমি বলছি, ভারতবর্ষের সবচেয়ে বড় ব্রিটিশ স্থাপক যেমন গান্ধীজিও ছিলেন, তেমনি জওহরলাল নেহরু। ভারতবর্ষের সবচেয়ে কুচক্রী জওহরলাল নেহরু, নেতাজির সবচেয়ে বড় শত্রু মাউন্টব্যাটেন, সেই মাউন্টব্যাটেন জওহরলালের সবচেয়ে বেশি বন্ধু। সুতরাং এই ক্ষতিকারক
যে দ্রব্যটা ভারতবর্ষে, এটা মানুষ মানুষ বলতে পারে না। সেখানে হচ্ছে এই জওয়াহরলাল নেহরু এই প্রথম উত্তর বইটা ছাপা থেকে বারণ করেছে, এটা আজও পর্যন্ত ছাপানো হয়নি। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, এদিক ওদিক কেস ঝুলিয়ে দেওয়ার ব্যাপারও আছে, কেস লিঙ্গার করার ব্যাপারও সবাই জানে, অনেক কিছুই করা যায়। আজ পর্যন্ত বই ছাপা হয়নি, ফলতই আজ এই ইতিহাসটা আমরা জানি না। এই চেলকা মিউজিয়াম আমাদের জানালো 2013 সালে লন্ডনে যে ব্রিটিশের সঙ্গে মারাত্মক সর্বাত্মক লড়াই হয়েছিল আজহিন ফৌজের, এবং সেটাই ব্রিটিশের কাছে সবচেয়ে, তার জন্মের পর থেকে সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকারক এবং রক্তাক্ত একটা ইতিহাস, যেটা এই ইতিহাস আজহিন ফৌজ রচনা করেছে। এটাও আমরা জানি না। এখন আমরা জানি, ধরুন আমি যেটা বললাম, এটা আজকে যারা নেতাজি লাভার আপনার চ্যানেলের মাধ্যমে যারা দিগদর্শন যারা শুনবেন তারাও দেখবেন, অনেকেই জানেন না, জানাটা তাদের অপরাধ নয়, তাদের জানানো হয়নি। মাউন্ট ব্যাটেন, খুব পরিষ্কার বলি, মাউন্ট ব্যাটেন 1945 সালে যুদ্ধ যখন শেষ হচ্ছে, যেটা বলছিলাম, সেই সময় জেলে গিয়ে জওহরলালের সঙ্গে দেখা করেছে নিজে থেকে। কেন জানে? তখন তো যুদ্ধ শেষ হওয়ার মুখে সব পার্টি ব্যান হয়েছে, কমিউনিস্টরা তখনও ব্যান হয়নি, ব্যানটা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত কংগ্রেসী নেতা থেকে আরম্ভ করে যারা যারা দেশপ্রেমিক, কংগ্রেসী নেতারা সব দেশপ্রেমিক একবারও বলবো না, কিন্তু যারা যারা দেশপ্রেমিক বিপ্লবী তাদের সবাইকে জেলে রাখা হয়েছিল, পরে জেল থেকে ছাড়া পায়। এখন সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেন জেলে জওহরলালের সঙ্গে দেখা করল। কেন দেখা করেছিল? এই ব্যাপারে ইতিহাসে লেখা আছে। সর্বপল্লী গোপাল একজন ঐতিহাসিক, তিনি আবার জওহরলালের খুব অনুগত সরাসরি সাইকোফ্যান্ট ঐতিহাসিক। সে পর্যন্ত লিখেছে মাউন্ট ব্যাটেন গিয়ে ওখানে একটাই মাত্র তার কাজ, সে জওহরলালকে বলেছে যে সুভাষ বোস ফিরে আসলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, সুতরাং আজহিন ফৌজকে তোমরা রিকগনিশন দেবে না, নাম্বার 1। নাম্বার 2, সুভাষচন্দ্র আইএনএ কে নিয়ে তোমরা কোনো কথা বলবে না, বললে কিন্তু সারা ভারতবর্ষ তোমার ওই সুভাষচন্দ্রের পক্ষেই চলে যাবে। জয় হিন্দ এবং নেতাজি সুভাষ জিন্দাবাদ স্লোগানে যেমন উদ্বুলিত হয়েছিল সারা ভারতবর্ষের মানুষ, ওই আইএনএ বিচার যেটা 1945 সালের নভেম্বর মাসে আরম্ভ হয়েছিল, 5 নভেম্বর, সারা ভারতবর্ষে একটাই স্লোগান, জয় হিন্দ আর নেতাজি সুভাষ জিন্দাবাদ। সুতরাং এই স্লোগান আবার ভারতবর্ষের মাটিতে উঠবে। তুমি কোনো মতেই আজহিন ফৌজের বা নেতাজিকে পাত্তা দেবে না, তার প্রচার করবে না। জওহরলাল এটা খেয়ে বসলো এবং তারপর বললো সো পপুলার সুভাষচন্দ্র এত পপুলার যে সে এখন আসলে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই হবে, কারণ তার মতো হিমালয়ান পপুলারিটি আর কারো নেই। জওহরলাল এটা খেলো। তো এমনিও সবসময় একটা উদ্দেশ্য ছিল জওহরলাল, ও তো কোনোদিন জেলে একটা লাঠির বাড়িও খায়নি, কোনো রক্ত শরীর দিয়ে এক ফোঁটা রক্তও বেরোয়নি। ওই জেলটা হচ্ছে গেস্ট হাউস কাম রেস্ট হাউস। সুতরাং জওহরলাল এটা মনের মধ্যে সবসময় ছিল, আমি মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। গান্ধীজির 1 নম্বর শিষ্য, অনুগত শিষ্য, গান্ধীজি যা বলেন তাই করেন, গান্ধীজির পকেটেই থাকে সে। সুতরাং জওহরলাল বেরিয়ে যেটা করলো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে সমস্ত প্রচার বন্ধ হয়ে গেল। একটি প্রচার, ছোটবেলা মনে আছে 23 জানুয়ারি নেতাজির জন্মদিন, আমি দেখেছি শুনেছি রেডিওতে যে নেতাজি সম্বন্ধে কিছুই বলছে না সারাদিনে, হয়তো মাঝখানে একটা গান দিয়েছিল সারাদিন। কিন্তু এই সারা চলছে জওহরলালের প্রচার, সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচার, মৌলানা আবুল কালাম আজাদের প্রচার, এসব একের পর এক। গান্ধীজি প্রচার তো আছে। ফলে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং এখনো সেই প্রচেষ্টা চলছে। হয়তো মোদী সরকার লালকেল্লায় বা এইসব জায়গায় কিছু, তারপরে ওই যে গেটওয়েটা একটা অসাধারণ একটা নেতাজি মূর্তি বসিয়ে, যেটা ভালো কাজ করেছে নিঃসন্দেহে। কিন্তু যেটা আসল কাজ, যে নেতাজি সংক্রান্ত যে ডকুমেন্ট সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে, সেগুলো আনার চেষ্টা হচ্ছে। যদি আনতো তাহলে আমরা জানতে পারতাম ইতিহাসটা। আজকে ভারতবর্ষের মানুষ যদি জানতো নেতাজি দক্ষিণ পূর্ব এশিয়ায় কিভাবে সংগঠিত করেছেন সারা ভারত বা প্রবাসী ভারতীয়দের, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স করেছিলেন রাসবিহারী বসু আর কর্নেল মোহন সিং, সেখানে পরবর্তীকালে রাসবিহারী শরীর খারাপ হওয়ার জন্য রাসবিহারী দায়িত্ব দেয় সুভাষচন্দ্র বসুকে। সে পপুলারিটি প্রবাসী ভারতীয়দের মধ্যে এটা পাওয়া যায় না। ফলে ইতিহাসটা তো আমাদের জানতে দেওয়া হয়নি। ফলে এতদিন পর্যন্ত যে আবেগটা ছিল ছোটবেলা থেকে, ন্যাচারালি আবেগটা আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে সরে যাবে। কারণ আমরা তো ইতিহাসটা এখনো যদি ইতিহাসটা আমরা জানতে পারি, এখনো সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23 জানুয়ারি, আজকে 2025 সালে 23 জানুয়ারি, প্রায় 128 বছর হতে চলো। কিন্তু এখনো আবার টিল নাও আই এম রিপিটিং, যে এখনো পর্যন্ত সুভাষচন্দ্রের যদি এই বীরত্ব গাথা, এই রোমাঞ্চকর সংগ্রাম, এগুলো যদি জানানো যায়, ভাবতে পারবেন
আজকে উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের লোকে বলে তারা অশান্ত হবে না কেন, ইন্ডিয়ান ফোর্সকে দেখলে রাগ করবে না কেন? যখন মণিপুর অঞ্চলে ঢুকছে সুভাষচন্দ্রের আর্যহিন্দ বাহিনী, তখন মণিপুরের আদিবাসীরা জয় হিন্দ জয় হিন্দ বলে আইএনএর লোকের সঙ্গে সংযুক্ত হয়েছিল। এটা দেখেনি? এটা ব্রিটিশরা জানে না? আরাকানে ব্রিটিশ পরাজিত হয়েছিল, মারাত্মক পরাজিত হয়েছিল, গেরিলা লড়াই। ব্রিটিশের সামরিক শক্তি অনেক বেশি। শুধু ব্রিটিশ একা ছিল না, অনেকেই জানেন না যে ব্রিটিশের সঙ্গে আমেরিকা ছিল, ব্রিটিশের সঙ্গে কানাডা ছিল, ব্রিটিশের সঙ্গে অস্ট্রেলিয়া ছিল, এইসব ছিল। এবং পরবর্তীকালে নাইজেরিয়ার সেনাবাহিনী দ্বারা আনা হলো এই মণিপুর অঞ্চলে, মৈরাং অঞ্চলে অকথ্য অত্যাচার নাইজেরিয়ান সেনারা করেছে ব্রিটিশ ভারতীয় সেনার আড়ালে। ফলত ওইসব জায়গায় এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মি দেখলে লোকে খেটে যায়, এইসব ওইটা অন্যতম কারণ। আচ্ছা, এখন আপনাকে দুটো কথা এই প্রসঙ্গে আপনি যা বললেন, এই প্রসঙ্গে দুটো কথা আমি বলি। একটা কথা হচ্ছে, আপনি বললেন যে মানুষকে ইতিহাস, বিকৃত ইতিহাস দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে 100 বার চেপে রাখা। আচ্ছা, আমি এই ভারত ছেড়ে নেতাজির যে নিষ্ক্রমণ, সেই পর্বটার যদি আগের পর্বে চলে যাই, যেটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের সঙ্গে স্বরাজ্য দল। স্বরাজ্য দলটা চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বাসন্তী দেবী দায়িত্ব নিলেন, তারপর স্বরাজ্য দলটাকে বন্ধ করে দিয়ে উনি কংগ্রেসের ভেতর এলেন এবং কংগ্রেসের দুটো শিবির, নরমপন্থী এবং চরমপন্থী উনি দিলেন। খুব ভালো কথা। এরপরে যখন সীতারামাইয়ার পরাজয় হলো, গান্ধীজি বললেন ওর পরাজয় মানে আমার পরাজয়। নানা রকমের ঘটনার পরিপ্রেক্ষিতে নেতাজি বাধ্য হলেন কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করতে। আমরা যেটা ইতিহাসে জানছি যে এই ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল ইউপিতে মাকুর উন্নাওতে 1936 সালের 3 মে। না, ঠিক না এটা। আচ্ছা, প্রথমে ফরওয়ার্ড ব্লক হয়নি, একটা লেফট কনসলিডেশন কমিটি হয়েছিল। লেফট কনসলিডেশন কমিটি সবাই ছিল, তখন কমিউনিস্ট পার্টির নামটা ছিল ন্যাশনাল ফ্রন্ট। তারপরে আপনার মানবেন্দ্র রায়ের রেডিক্যাল লীগ ছিল, তারপরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ছিল। এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নাম মুদ্রিবার থেকে আরম্ভ করে অনেকেই ছিল। সুতরাং সমস্ত জাতীয়তাবাদী দলকে, এই যে দেশপ্রেমিক দলকে নিয়ে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী দলকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করা হলো, দ্যাট ওয়াজ কল্ড লেফট কনসলিডেশন কমিটি। ওটাই পরবর্তীকালে লেফট কনসলিডেশন কমিটির মধ্যে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে, নামটা বলছি না, পরে অনেকেই জানতে পারবেন। সেই জন্য তার পরের বছরই নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার ফরওয়ার্ড ব্লককে একটা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করলেন 1939 সালে 22 জুন। আচ্ছা, এই প্রসঙ্গতেই আমি আসি। এই যে ফরওয়ার্ড ব্লক দলটা তৈরি হলো, যখন সীতারামাইকে হারিয়ে দিলেন, তখন যে প্রবল জন উচ্ছ্বাস আমরা দেখেছি, মানে শুনেছি আর কি। অবশ্যই অবশ্যই। তো তখন হঠাৎ এই ফরওয়ার্ড ব্লক দলটা তৈরি হলো উত্তরপ্রদেশে গিয়ে, এবং যে প্রথম সারির নেতাদের উনি বিভিন্ন পদে নির্বাচিত করে দিলেন, অনেক অবাঙালি, সবই অবাঙালি প্রায়। এই বাঙালি কি হঠাৎ নিষ্ক্রিয় হয়ে গেল কেন ওই মানে ফরওয়ার্ড ব্লক দলটার জন্য? নেতাজি তো নিশ্চয়ই এটার জন্য একটু হতাশ হয়েছিলেন। কারণটা কি? কি তখন থেকেই নেতাজির যে আবেগ, সেই আবেগটা কি ভাটা পড়তে শুরু করে? একদমই নয়, একদমই নয়। কথা হচ্ছে ফরওয়ার্ড ব্লক করে তিনি কদিন থাকলেন, ভারতবর্ষ থেকে চলে গেলেন 1941 সালে 17 জানুয়ারি। দ্যাট ওয়াজ রিপোর্টেড অন 27 জানুয়ারি, যে 26 তারিখে নেতাজি একটা চছিল, কোর্টে হাজিরা ছিল। সেই জন্য লোকে তো জানতে পারলো 9 দিন পর। ততদিনে উনি মস্কো পৌঁছে গেছেন, মস্কোতে থাকতে পারেন, মস্কো থেকে ইতালি চলে গেলেন, এই বার্লিন চলে গেলেন। কথা হচ্ছে ফরওয়ার্ড ব্লকে কাজটা করতে পারলেন কোথায়? সর্দার শার্দুল সিং অফিসার ছিল ফরওয়ার্ড ব্লকে, শিলভদ্র জাজি ছিল, সে নাম করা ফরওয়ার্ড ব্লক তখন সেকেন্ড কংগ্রেসের থেকেও বড় পার্টি প্রায় হয়ে যাচ্ছিল। এটা আপনার বিভিন্ন পত্রপত্রিকা, আমি ডকুমেন্ট আছে আমার কাছে আছে, কিন্তু নেতাজি নেতৃত্ব দিতে পারলেন না। কদিন দিয়েছিলেন, তো চলেই গেলেন। তো আচ্ছা, একটা বিশাল বট গাছ যদি চলে যায়, সেটাকে মেকআপ করা নেতাজির সাবস্টিটিউট কেউ ছিল না তো। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে বলি যে সেটা হচ্ছে যে এই যে নেতাজি যখন ফরওয়ার্ড ব্লক দল তৈরি করলেন, তখন কংগ্রেসের বিকল্প হিসেবেই উনি ভেবেছিলেন এই দলটা নেতৃত্ব দেবে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। অবশ্যই অবশ্যই। সেই সময় উনি যে চলে গেলেন, যে বন্দী যারা সৈনিক আছে ভারতীয়, তাদের একত্রিত করে ব্রিটিশের বিরুদ্ধে উল্টো চাপ দেবেন বলে।
এটার ব্যাপারে কি ওনার আমরা আগে যে ঘটনাটা জানি সেটা হচ্ছে মহেন্দ্র সিং এবং বরকতুল্লাহ যে দলটা মহেন্দ্র প্রতাপ সিং এবং আমাদের বরকতুল্লাহকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ওরা তৈরি হলেন, ওরাও কিন্তু এই ধরনেরই চিন্তা ভাবনা করেছিলেন যে বাইরে থেকে সেনা দল তৈরি করে এখানে স্বাধীনতা করবেন, এবং তারা যে সরকার তৈরি করেছিলেন বেশ কয়েকটি দেশ কিন্তু তাকে স্বীকৃতিও দিয়েছিল। এটাও কি নেতাজির কাছে কি এটাও একটা প্রেরণা ছিল যে এরকম ভাবে করলে হলেও হতে পারে? নেতাজি যখন বাইরে ছিলেন 1933 সাল থেকে 1936 সাল, তার অসম্ভব অসুস্থতার জন্য সেই সময় তিনি ওখানে গিয়ে বসে থাকেনি, বিভিন্ন সংগঠন তৈরি করেছেন ভারতীয়দের নিয়ে, এবং তার পড়াশোনা ছিল মারাত্মক অকল্পনীয়। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস তিনি পড়েছেন। বরকতুল্লাহ, মহেন্দ্র প্রতাপ, এই ব্যাপারটা তো আছেই, এই ব্যাপারটা নিঃসন্দেহে বলার মতো। কিন্তু এই যে বিদেশে গিয়ে বিদেশ থেকে আক্রমণ করে স্বাধীনতা পাওয়া, তার জন্য বিদেশে সাহায্য নেওয়া, এই দৃষ্টান্ত তিনি অনেক দিয়েছেন। লেনিনের দৃষ্টান্ত দিয়েছেন, সবারই দৃষ্টান্ত দিয়েছেন। লেনিন তো আজ জার্মান ছাড়া রাশিয়াতে প্রবেশই করতে পারতেন না। কথা হচ্ছে এগুলো সবই আছে, কিন্তু কথা হচ্ছে আমি যেটা বলছি, বরকতুল্লাহ আর মহেন্দ্র প্রতাপের সঙ্গে এটা একটু বেসিক্যালি পার্থক্য আছে। একটা রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে হবে, নাম্বার ওয়ান রাষ্ট্র তার নিজস্ব সৈন্যবাহিনী থাকবে। নাম্বার থ্রি হচ্ছে তার মুদ্রাও সে চাপাবে, ব্যাংকিং ব্যবস্থা করবে। নাম্বার 4 তার নিজস্ব একটা জমি চাইবে। এই সমস্তগুলো নেতাজি সুভাষচন্দ্র হয়েছিল। কিন্তু বরকতুল্লাহ, উইথ ডিপেস্ট রেসপেক্ট টু বরকতুল্লাহ, মহেন্দ্র প্রতাপ, আমি বলছি তারা এই কাজগুলো করতে পারেনি, এই সুযোগটা পাননি তারা। আমরা যে কমিউনিস্ট পার্টির কথা যখন উঠলো, বলছি আপনাকে যে সিপিআই এর গোপাল হালদার, বিনয় ঘোষ, এস উপাধ্যায়, এরা কিন্তু ওই ফরওয়ার্ড ব্লকের মুখপত্রে নিয়মিত সম্পাদকীয় কমিটি মুখপত্রগুলো একেবারে বাঁধানো আকারে একেবারে আমার কাছে আছে। তাতে গোপাল হালদার থেকে আরম্ভ করে আরেকজন পরিমল বাবুকে, একজন নামটা ভুলে গেলাম, এই সব আছে, অনেকের লেখা। আবার নেতাজিও ওই কমিউনিস্ট পার্টির আগে যার কথা আপনি বললেন, ন্যাশনাল ফ্রন্ট, সেখানেও নেতাজিও লেখালেখি করতেন। আছে। তবে নেতাজি যতদিন ভারতবর্ষে ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিলেন, তারপরে এটা 1 বছর 2 বছর চলেছিল, তখন তো নেতাজি আর ছিলেন না, মানে এই পত্রিকার সঙ্গে সরাসরি ছিলেন না। গণশক্তিতে জ্যোতিবাবু লিখেছেন যে ফ্যাসিবাদ সম্পর্কে একটা আগ্রহ নেতাজির ছিল, সেটা কেটে যায় রজনীকান্ত দত্তের সঙ্গে আলোচনা হবার পর। অসম্ভব ভুল কথা। আচ্ছা, অসম্ভব ভুল কথা। সিপিএম বা সিপিআই, উইথ ইউ মানে রেসপেক্ট বলবো না, আমি ঠিক করেই বলছি, সিপিএম এবং সিপিআই এরা আজকে যা বলে কালকে উল্টো বলবে। আপনি ভাবতে পারেন নাকি লাহোর কংগ্রেস 1940 সালে যেটা হয়েছিল, মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, সেই কনফারেন্সে ফজলুল হক একজন নাম করা লোক, আমরা জানি অত্যন্ত উদারবাদী লোক, পড়াশোনার ব্যাপারে তো কোনো কথাই বলবো না, এক্সেলেন্ট নাম্বার, প্রেসিডেন্সি কলেজ থেকে একই সঙ্গে এই আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর লেটার পাওয়া, তারপর স্বর্ণপদক পাওয়া, নট এ ম্যাটার অফ জোক, এবং তিনি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। এটা অকল্পনীয়। সুতরাং ফজলুল হকের মতো এই যে এডুকেশনাল যেটা তার কোয়ালিফিকেশন, সেটা অকল্পনীয়। জলপানিও পেয়েছিলেন। জলপানি ইংরেজি একটা কি কথা আছে যেন, স্টাইপেন্ড নাকি স্টাইপেন্ড পেয়েছিলেন। এই ফজলুল হক অত্যন্ত উদারবাদী মানসিকতার লোক ছিল, অসাম্প্রদায়িক লোক ছিল। সে পর্যন্ত চেঞ্জ হয়ে যায় অবস্থার পরিপ্রেক্ষিতে। নাহলে 1937 সালের নির্বাচনে কংগ্রেস অনেকগুলো জায়গায় পাওয়ারে আসলো, এবং পশ্চিমবাংলা, তখন তো পশ্চিমবাংলা ছিল না, যুক্ত বাংলায় ফজলুল আপনার মুসলিম লীগ আবার সিট পেয়েছিল, অনেক কংগ্রেস পেয়েছিল, তারপরে আরো এদিক ওদিক পার্টি ছিল। তখন তো প্রধানমন্ত্রী বলা হতো। হ্যাঁ, তখন তো প্রধানমন্ত্রী বলা হতো। তখন তো কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যেখানে কংগ্রেস মেজরিটি পাবে না সেখানে কংগ্রেস কাউকে সাপোর্ট করবে না। এই সিদ্ধান্ত পাল্টে যায়। ফজলুল হক শেষ পর্যন্ত মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে একটা গভর্নমেন্ট করলো, কিন্তু মুসলিম লীগের চাপে ফজলুল হক থাকতে পারেননি। ফজলুল হক মুসলিম লীগকে তাড়িয়ে দেন, পরে কংগ্রেসের সঙ্গে, হিন্দু মহাসভার সঙ্গে একসঙ্গে। এখানে আরেকটা কথা বলা হয়, গান্ধীজি এখানে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার সেন্ট্রাল প্রভিন্স যেটা বলা হতো, হ্যাঁ উত্তরপ্রদেশ, ডক্টর খারের নেতৃত্বে একটা কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয়েছিল।
হ্যাঁ 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 ডাক্তার অবশ্যই। খারে একজন হরিজনকে মন্ত্রী করেছিলেন। হ্যাঁ হ্যাঁ তারপর দিন রেগে গিয়ে গান্ধীজি রাজধানী ভোপালে এসে খার্গে মন্ত্রিসভা ভেঙে দিতে বাধ্য করলেন। এগুলো তো সবই হচ্ছে ইতিহাসের পাতায়। এবার হুম। পশ্চিমবাংলাতেও নেতাজি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবাংলাতেও ওই মন্ত্রিসভাটাকে সরিয়ে দিয়ে বলেছিলেন 111 জন বিরোধী পক্ষে চলে গেছে, আমরা এই মন্ত্রিসভাটা নতুন করে গড়তে পারি। কিন্তু গান্ধীজি রাজি না হওয়াতে নেতাজি আর এগোলেন না। এবং এই যে খার্গের যে মন্ত্রিসভার কথা আমি বলছি, এখানেতেও কিন্তু খারগে না, খারে 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 খারগে এখনকার কংগ্রেসের এই হ্যাঁ কংগ্রেস, হ্যাঁ না খারে ভুল বলেছি, খারে। হ্যাঁ তা নেতাজি কিন্তু সেই সময়ও চুপ করে গেলেন, আর বেশি এগোলেন না। মানে বলা যেতে পারে, তো বলা হচ্ছে ইতিহাসে যে নেতাজি তখন মৌনব্রত পালন করলেন। না, একদমই একদমই ঠিক কথা না। আমি জানি এই ধরনের কোশ্চেন আসবে, আমি কালকে এগুলো নিয়ে পড়ছিলাম। একদমই ঠিক কথা না, একদমই ঠিক কথা না। ফজলুল খুব বিপদে পড়ে গেছিল মুসলিম লীগের চাপে। তখন তো জিন্নার ভক্ত ছিল একজন হচ্ছে হোসেন শহীদ সোহরাবুদ্দি, যে পরবর্তীকালে পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী ছিল যুক্ত বাংলার, এবং খাজা নাজিমুদ্দিন। এই তো এখন এত বিচ্ছিন্ন ভাবে তারা চাপ দিয়েছিল ফজলুল হককে, তার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। সে তখন আপনার কংগ্রেসের সঙ্গে হিন্দু মহাসভার সঙ্গে মিলে একটা শ্যামা হক মন্ত্রী, শ্যামাপ্রসাদ সেখানে মন্ত্রী হয়েছিল। এইটা কেন বলছি, সেই ফজলুল হক এই জিন্নার চাপে, জিন্না ভক্ত ফজলুল হক মোটেই ছিলেন না, কিন্তু জিন্নার চাপে পড়ে জিন্নার কূটকৌশলের সামনে তিনি পরাজিত হয়েছিলেন। কেন? 1940 সালে লাহোর কংগ্রেসে, সরি লাহোরে মুসলিম লীগের যে কনফারেন্স, সর্বভারতীয় সম্মেলন, সেখানে পাকিস্তানের দাবি আলাদা আলাদা রাষ্ট্র চাই, সেখানে দুর্ভাগ্যজনকভাবে ফজলুল হক এই প্রস্তাবটা পাঠ করলেন। আমরা জানি না, ফজলুল হক এই প্রস্তাবটা পাঠ করলেন। বিধান বানানো হয়, জিন্না তো প্রথমে চাননি এটা। কে? জিন্না হ্যাঁ, জিন্না তো প্রথমে চাননি ভারত ভাগের ব্যাপারটা পাকিস্তান। ওটা অনেক পরের কথা, ওটা অনেক পরে। কিন্তু 1940 সালে যেটা ঘটনা হয়েছিল সেটা বলে দিলাম। 1940 সালে ঘটনা, জিন্না ওয়াজদি, জিন্নাটাও মধ্যমণি, কিন্তু জিন্না খুব ট্যাক্টফুলি এটা ফজলুল হককে দিয়ে পাঠ করেন, এবং পাকিস্তান আমাদের চাই এসব। দুর্ভাগ্যজনক ভাবে এটাকে সাপোর্ট করে দিল ভারতবর্ষে হিন্দুদের মধ্যে দুটো দল। হিন্দুদের একটা হচ্ছে আপনার ইয়ে রাজা চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি মাদ্রাজি কংগ্রেসের একজন নেতা ছিলেন, এবং দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবাংলার তখন বাংলা সিপিআই, তার গঙ্গাধর অধিকারী, কি ওটা বলে, তেজর কুকুর বলেছিলেন। না না, ওটা ওটা বলছি না, ওটা বলছি ওটা বলছি ওই যে জাতিসংঘের আত্মনিয়ন্ত্রণ অধিকার। এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের নামে মুসলিমদের জন্য আলাদা রাজ্য চাই, আলাদা রাষ্ট্র চাই, পাকিস্তান চাই, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এটা খুব দুঃখের, এই ঘটনাগুলো ঘটেছে। এখন যেই ব্যাপারে কোশ্চেনটা করেছিলেন, আমি একটু এতক্ষণ আলোচনা করতে একটু মানে ভুলে গেছি কোন কোশ্চেনটা মূলত বলেছিলেন বলুন তো। আমি যেটা বলছিলাম যে ওই আবেগটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইতিহাসটা আমরা জানি না। তো এই ঘটনা হচ্ছে, এগুলো সব ভুলিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের মানুষ। আমরা তো জানলাম না যুদ্ধটা কতটুকু জানলাম। আচ্ছা, আমরা কতটুকু জানলাম বলি দাদা, সেটা হচ্ছে গিয়ে মাফ করবেন, আমি মাঝখানে হাতে সময় কম বলে আমি বিষয়গুলোতে একটু এগোতে চাইছি। এটা হচ্ছে এই যে নেতাজি বলেছিলেন যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। অবশ্যই। তো জাপানের সঙ্গে যোগাযোগটা করলেন, তখন কমিউনিস্ট পার্টিদের বক্তব্য ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর হাত থেকে বাঁচতে জাপানি সাম্রাজ্যবাদের হাতে গিয়ে আবার পড়তে না হয়। তাদের একটা বিরোধিতা তখন বলেছে সব তো ভুল। জ্যোতিবাবু তার 1900 তার শতবর্ষ বা তার আগে নেতাজি বার্থডেতে যে নেতাজি রিসার্চ ব্যুরোতে একটা দীর্ঘ বক্তৃতা দেন, জ্যোতিবাবু বক্তৃতা, সব ডকুমেন্ট আমার কাছে আছে। এরা পরিষ্কার বলে দিই, এইটা জ্যোতিবাবুরটা বলি। জ্যোতিবাবু এখন অনেকে বলেন যে নেতাজি জাপানের সাহায্যে নিয়ে ভুল করেছেন, কারণ জাপান যদি জিতে যেত তাহলে জাপানি ভারতবর্ষে আবার দ্বিতীয় একটা সাম্রাজ্যবাদী শক্তি হতো। নেতাজি জ্যোতিবাবু যেটা বলেছে, একেবারে জ্যোতিবাবুর কথা বলা, ছাপানো বইয়ে আছে, যে আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই জাপানি যদি এরকম করতো, অত্যাচার করতো আবার দ্বিতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে, নেতাজি তার তলোয়ার বা তার বন্দুক জাপানের দিয়ে ঘুরিয়ে দিত। এটা জ্যোতিবাবুর ওপেন স্টেটমেন্ট। এখন 1.5 ইঞ্চি 2 ইঞ্চির কোন নেতা কি বলছে, আই এম নট সাপোজ টু গিভ ইন অ্যান্সার। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নেতার কথা ছেড়ে দিন, আমি যদি রবীন্দ্রনাথের কথাতে আসি,
রবীন্দ্রনাথকে রাসবিহারী বসু বলেছিলেন যে এই যে প্রবল জাপানি বিরোধিতা করেছিলেন আমাদের জওহরলাল নেহেরু, এখন তখনকার দিনে কিন্তু জাপানি দ্রব্য বয়কট, সেগুলো পোড়ানো যেমন ব্রিটিশের হয়েছিল, জাপানি দ্রব্য পোড়ানোর ব্যাপারটাও হয়েছিল, তখন রাসবিহারী বসু বলেছিলেন যে রবীন্দ্রনাথকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি এটা দিনে আটকান। কিন্তু রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন রাসবিহারী বসুকে যে জাপান চীনের প্রতি এবং কোরিয়ার প্রতি যে 1937 সালে যে অত্যাচার, আপনি যে অত্যাচারের কথা একটু আগে বললেন মণিপুরেতে ব্রিটিশ সেনাদের, এই অত্যাচারের ঘটনা কিন্তু ইতিহাসে লেখা হচ্ছে। জাপান যখন আন্দামানে যখন জাপানি সেনা প্রবেশ করলো, আন্দামান যখন দখলে এলো আজাদ হিন্দ ফৌজের, তখন সেখানেও জাপানি সেনারা কিন্তু আন্দামানে প্রবল লুটপাট করেন এবং তারা তখন নেতাজিকে এমন একটা প্রোটেকশনের মধ্যে রেখে দিয়েছিলেন যে উনি মানুষের সঙ্গে যাতে কথা বলতে না পারেন, এরকম একটা ইতিহাসও কিন্তু আছে। একদম ভুল, একদম ভুল। ব্রিটিশরা আন্দামানে যে অত্যাচার করেছে ওই জাপানের জাপানের সঙ্গে তুলনাই করা যাবে না, একদম ভুল কথা। রেফারেন্স দেবেন তারপরে কেন বলছি কেশব বাবু, রবীন্দ্রনাথ কিন্তু একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা লিখেছিলেন তিনি, যুদ্ধের দামামা উঠলো বেগে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিরমির করতে লাগলো দাঁত, মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে। সব ঠিক আছে। রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন 1941 সালে। যুদ্ধের বিভৎসতা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার, তাদের লক্ষ লক্ষ লোককে মারা। ব্রিটিশ কিন্তু এই ভারতবর্ষ 200 বছরে প্রায় 8 কোটি লোক। রবীন্দ্রনাথ যখন মারা গেছেন 1941 সালে, তখনও আপনার যুদ্ধের বিভৎসতা এই পর্যায়ে পৌঁছে যায়নি। কারণ 41 সালে 22শে জুন রাশিয়া অ্যাটাক হয়েছিল বাই হিটলার, ঠিক আছে। সুতরাং রবীন্দ্রনাথ যখন মারা গেছেন তারপরে যুদ্ধের বিভৎসতা তিনি দেখে যাননি। কিন্তু জাপানের চরিত্র যেটা নিয়ে কবিতাটা লিখলেন রবীন্দ্রনাথ, চরিত্র ভালো কি? আই এম পুটিং দিস কোশ্চেন টু মাইসেলফ। ব্রিটিশের চরিত্র কি ভালো? আমরা ব্রিটিশকে ডিফেন্ড করছি, আমাকে তো অত্যাচার করছে। নিশ্চয়ই ও তো ঘর শত্রু। তাহলে আমি জাপানের কথা বাবা তুলছি, আমি জাপানের থেকে তো হেল্প পেয়েছি, আমরা কিছু কম হোক বেশি হোক পেয়েছি। আমরা তো আরাকানে ওদের পরাজিত করেছি, জাপান একটু হেল্প করেছিল। সেই জাপানকে যত হেল্প করেছে বলেছিল, সুভাষচন্দ্র বোস বলেছিল টাকা পয়সা দিয়ে সব আমরা দিয়ে দেবো, অনেকখানি দিয়ে দেওয়া হয়েছিল। কথা হচ্ছে আমার শত্রু আমি তার এইটা সুযোগটা নেবো না। আজকে তো আমার কথাই বলবো না, আমি রনেন সেনের বই ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস, তাতে গঙ্গাধর অধিকারী বলেছে সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে আমরা যে পাপ করেছি তার জন্য আমরা যে ওনার চোখ খারাপ হয়ে গেছিল, রাশিয়াতে গিয়ে অপারেশনের জন্য গেছিল। দুঃখে তিনি লিখেছেন যে পাপ করেছি তার জন্য আজ প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সুভাষচন্দ্র বসুকে আমরা চিনতে পারিনি। হ্যাঁ, সে ব্যর্থতাও কমিউনিস্ট পার্টি নিশ্চয়ই আছে। তাহলে এবার আপনাকে আরেকটা প্রশ্নে চলে যাই। দুজন মানুষকে আমরা পাচ্ছি ভারতবর্ষে, একজন অসাম্প্রদায়িক যদি বলা হয় নেতাজির কথা, আরেকজনকে বলা যেতে পারে সেটা হচ্ছে অস্পৃশ্য বিরোধী আন্দোলনের নেতা আম্বেদকর। আমরা যেটা ইতিহাসে পাচ্ছি যে আম্বেদকরের সঙ্গে আজকে নেতাজি বাদ দে তো, আপনি একটু নেতাজি ওরিয়েন্টেড, এটা নেতাজি ওরিয়েন্টেড যে আম্বেদকরের সঙ্গে মিলটার কথা আমি বলছি। দুজনেই উচ্চশিক্ষিত, দুজনেই বিদেশে গিয়েছিলেন, ফিরে এসেছিলেন, বয়সের দিক থেকে মাত্র 6 বছরের ছোট বড়। এখানে দাঁড়িয়ে ওই অস্পৃশ্য বিরোধী আন্দোলনেতেও কিন্তু আম্বেদকরকে সফল বলা যাবে না। তেমন ভাবেও এই স্বাধীনতা সংগ্রামে এই জাপানি সৈন্যদের নিয়ে এসে এখানে লড়াই করে যে জায়গাটাকে পৌঁছানোর নেতাজি স্বপ্ন দেখেছিলেন, সেই জায়গাটাতেও নেতাজিকে একটা জায়গায় ব্যর্থ বলতে হবে। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঝঞ্ঝাময় পরিস্থিতি এবং প্রাকৃতিক বিপর্যয় এবং অনেক কিছু কারণে শেষ পর্যন্ত নেতাজি নিজেই তো বলেছিলেন যে যুদ্ধের যা পরিস্থিতি এখন মনে হচ্ছে অ্যালাইড পাওয়ার, অর্থাৎ এই যে অক্ষশক্তি, জাপান, জার্মান, ইতালি, এই অক্ষশক্তি পরাজয় সামনে এসে গেছে, এটা তিনি বলেছিলেন। সেই জন্য বলেছিলেন আই এম টু ওপেন দি সেকেন্ড ফ্রন্ট ফ্রম রাশিয়া, এই জন্য তিনি রাশিয়া চলে যান। এই তো। আচ্ছা, এবার আপনার কিন্তু পরিষ্কার জানুন, আপনাকে একটা কথা বলে দিই, কমান্ডার ইন চিফ ভারতবর্ষের মিলিটারির অখিল লেখ, সে বলেছিল 1945 সালে যখন 5 নভেম্বর
আপনার দিল্লির লালকেল্লায় যখন আজাইন ফৌজে বিচার চলছে, তখন সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা আমাদের মিলিটারি ক্যান্টনমেন্টগুলোতে সার্ভে করেছি গোয়েন্দাদের দিয়ে। তাদের মধ্যে একটা আমাদের ব্রিটিশ রাজের প্রতি যে আনুগত্য, সে আনুগত্য শিথিল হয়ে গেছিল সুভাষ বসুর সুভাষ বসুর প্রতি প্রবল আনুগত্যের জন্য। সুতরাং আমাদের আজ ভারতবর্ষে 95% বলে নিজে অকিল লেখ নিজে বলেছে, এটা ফ্রম ডকুমেন্ট, আমি যেগুলো বলছি বুঝতেই পারছি ডকুমেন্ট থেকেই বলছি। অকিল লেখ বলেছিল এই আমরা এখানে থাকতে পারবো না, এই বলেছিল না আমরা ফ্যাসিবাদ পরাজিত হবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর দেশগুলো স্বাধীন হবে। কই হলো কোথায়? 1945 সালে যুদ্ধ শেষ হয়ে গেল, 47 সালেও তো আমাদের দেওয়ার প্ল্যান ছিল না, প্ল্যান তো ছিলই না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমাদের কাছে রহস্য লাগছে একটু, সেটা হয়তো আমার অজানা রয়ে গেছে বলে, সেটা হচ্ছে লালকেল্লাতে যে বিচারটা হয়েছিল সেগুলো কিন্তু খাতায় কলমে রয়েছে আইএন এর বিচার। আর আইএনএ তো তখন নেই, আইএনএ তো রাসবিহারী বসু তুলে দিলেন, নেতাজি আজাদ হিন্দ ফৌজ করলেন। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ওটাই তো আজাদ ফৌজটাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা হয় না, বলা হয় না, একটা একদম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, পরিষ্কার কথা, এটা আইএনএ। হ্যাঁ, তাহলে ওটাই আজাদ ফৌজ, ইন্ডিয়ান লিজিয়ান। জার্মানিতে আজাদ ফৌজ নেতাজি প্রথম করেছিল ইন্ডিয়ান লিজিয়ান, ওটাই পরবর্তীকালে আরো বর্ধিত আকারে ওখানে রাসবিহারী করেছিলেন, ওটা উনি দায়িত্ব পেয়েছিলেন, এই তো। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছেন যে আইএনএ এবং আজাদ হিন্দ ফৌজ একই, 200% আইএনএ ডিজলভ হয়নি, আইএনএ কে ডিজলভ করে দিয়ে আজাদ হিন্দ ফৌজ হয়নি, নাম দুটো আলাদা। না, আজাদ ফৌজকে ইংরেজিতে আইএনএ বলে। ওটার ইংরেজির নামকরণ ভারতীয় নামকরণ হয়েছিল। ইন্ডিয়া, হ্যাঁ, আজাদ ফৌজ নামটা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে আজাদ ফৌজ। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে করতে চাইছি আমি, যে 18ই আগস্ট 1945 নেতাজির তাইহুকু বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলা হচ্ছে। আপনার কি ধারণা? মানে অনেক লোকের অনেক ধারণা, কিন্তু আই ওয়াজ অন দ্য স্পট। আমরা তো আমি ব্যক্তিগতভাবে কেশব ভট্টাচার্য বলছি, ওই তাইওয়ান বিমানবন্দর তখন ছিল মাতসুয়ানো বিমানবন্দর, এখন তাইপে বিমানবন্দর। আমরা তাইপে বিমানবন্দরে আমি গেছিলাম মুখার্জি কমিশনের সঙ্গে, আমরা ক্রিমিটোরিয়ামে গেলাম, সমস্ত রেকর্ড, ফ্লাইট চার্ট, ওয়েদার রিপোর্ট থেকে আরম্ভ করে সবকিছু চার্ট ফাট দেখা হলো, সবকিছু করা হলো। বিদেশ পররাষ্ট্র দপ্তর থেকে তাইওয়ানের, এখন তাইওয়ান, আগে ছিল ফরমোসা, সেই তাইওয়ান, তারপর তাইওয়ানের সমস্ত কাগজ টাগজ দেখলাম আমরা। তাইওয়ানে যদি ঘটনাটা ঘটে তাহলে তো তাইওয়ানের কাগজে বিখ্যাত কাগজ, লাপাওলারা কি একটা, পাওলো কি একটা নামটা এক্ষুনি মনে পড়ছে না, ওদের কাগজ টাগজ দিলে আমরা লাইব্রেরিতে আর্কাইভসে তন্ন করে খুঁজলাম, এরকম একটা খবর হয়ে জাসিদ মুখার্জি চমকে এলো, এরকম একটা খবর তাইওয়ানে বেরোবে না। বেরিয়েছিল কি খবর জানেন? শরৎ বোস নেতাজির দাদা, খবরটা বড় করে বেরোচ্ছে, তখন আমাদেরই কোশ্চেন, তা নেতাজির দাদা, নেতাজি বলেই তো পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ায়, তার দাদা জেল থেকে ছাড়া পেয়েছে, এই খবরটা বড় করে বেরিয়েছে, অথচ এরকম বিমান দুর্ঘটনা হলো, কোনো বেরোয়নি, সারা পৃথিবীতে কোনো কাগজে বেরোয়নি, কোনো রেডিওতে বলেনি, যে রেডিওতে বলেছিল সেটা ডোমেইন নিউজ এজেন্সি, একটা প্রাইভেট রেডিও, সুতরাং এটা কোনো কথা না। তাহলে সব ডেথ সার্টিফিকেট দেখেছি 3 মাসে 1945 সালে। রাশিয়া না ভিয়েতনাম না চীন, কোনটাকে আপনি আপনার গবেষণা কি বলছে কোনটা? নেতাজি তারপর রাশিয়া না চীন না ভিয়েতনাম, সব জায়গায় গেছিলেন, কিন্তু রাশিয়াতে ছিলেন, এবং আপনার চীনের এই মাওসুতুং, এই যে যখন লড়াই করছে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তখন মাওসুতুংয়ের সেনাবাহিনী এসে তাদের সঙ্গে সহানুভূতি দেখিয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে, এবং যদিও জাপান মারাত্মকভাবে আক্রমণ করেছিল 1937 সালে, গণহত্যা করেছিল চীনে, তবু সেখানে মাওসুতুংয়ের রেড আর্মি বলেছে, ওই প্রধানমন্ত্রী বলেছেন, মাওসুতুং বলেছেন যে ভারতবর্ষের সেনারা জাতীয়তা, এই স্বাধীনতার জন্য লড়াই করছে, এরা জাতীয়তাবাদী, আমরা এর সমর্থন করি। 1, 2 ভিয়েতনাম, এগুলো বললে তো অবিশ্বাস্য। ভিয়েতনামে তো আমরা যেতে চেয়েছিলাম কমিশনের পক্ষ থেকে বারবার, আমরা দাবি করেছিলাম যে আপনারা গভর্নমেন্টকে বলুন যেন ভিয়েতনাম যাওয়ার দরকার আছে, যায়নি। কিন্তু এটা তো আজ ঘটনা যে ভিয়েতনামের যুদ্ধে, ওখানে ভিয়েতনাম থেকে এই কাগজে বেরিয়েছে, আর একদিন বলবো, যে ভিয়েতনামের যুদ্ধে নেতাজি পার্টিসিপেশনটা ছিল, যেমন বাংলাদেশে এগুলো হাস্যকর, অনেকে ভাববে,
কিন্তু মুজিবুর রহমান স্বাধীনতা পাওয়ার পর প্রথম যে বক্তৃতা দিয়েছিল সেটা আনন্দবাজারে বেরিয়েছিল যে আজকে বাংলাদেশ স্বাধীন হলো, এটা প্রমাণ করলো নেতাজি বেঁচে আছেন। শেখ হাসিনা তার মেয়ে প্রধানমন্ত্রী, নেতাজি রিসার্চ ব্যুরোতে ওই অপদার্থ বা কুলাঙ্গার সুগত বোস এবং শিশির বোস তারা তো মিটিং এর আয়োজন করেন। বাইরের লোক এগুলি জানে না তারা কি করছে না করছে। তারা কংগ্রেসের সেবা করছে, টাকা পাচ্ছে, নেতাজি মৃত্যু দেখাচ্ছে, এইসব করেই যেতে হবে। নেতাজি রিসার্চ ব্যুরোর মধ্যে রিসার্চের কোনো ব্যাপারই নেই, শুধু কতগুলো বাণী, জওহরলাল সবই আছে, গান্ধী আছে, কিন্তু নেতাজি যে আপসহীন সংগ্রাম, এই তারপরে নেতাজির বিরুদ্ধে কনস্পিরেসি, কোটারি অফ দ্য কনস্পিরেটর্স হেডেড বাই গান্ধী আর নেহেরু এবং কমিউনিস্ট পার্টি অলসো, এইগুলো কিচ্ছু নেই। সুতরাং সেখানেও হাসিনা বললো নেতাজি লড়াই করতে করতে কোথায় হারিয়ে গেলেন, একবারও বলেননি যে নেতাজি ইজ ডেড। বাংলাদেশ, চীন, দলাই লামা, তিব্বত, এগুলো নিয়ে হাজার শেষটুকু বলে পর্বটা শেষ করি। তাহলে যে 1964 সালে যখন মারা গেলেন নেহরুজি, তার উনি ধম্মাম্মা বলে অন্য একজন। আচ্ছা, উনি নন। আচ্ছা, নেহরুর মতো একটা স্কাউন্ডারের কাছে মারা গেলে লোকে খুশি হবে। আচ্ছা, এবার গুমনামি বাবা বা অনেক টাইম হয়ে গেছে না এগুলো কি গুমনামি বাবা? তো সত্যি কথা বলছি, আমরা তো গেছিলাম গুমনামি বাবা, 14 দিন ছিলাম। নাহলে মনোজ মুখার্জির মতো একজন এত বড় নাম করা জাজ, এটা অস্বীকার করার উপায় নেই। হি ওয়াজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, এটা জানি, সেই জন্য সবকিছু লিখতে পারেনি। কিন্তু দ্রুত তো বলেছে দেয়ার ইজ নো এয়ার ক্র্যাশ, এই এয়ার ক্র্যাশে নেতাজি মৃত্যু হয়নি। রেমকোজি মন্দিরে রাখা তথাকথিত ছাই, এটা নেতাজির নয়। এগুলো তো বলেছে, এগুলো বলেছেন। ঠিক আছে, গুমনামি ব্যাপারটা মনোজ মুখার্জি নিজে অন রেকর্ড বলেছে, জানতেন না ক্যামেরা চলছে। তিনি আমার বইতে দিয়েছি, তিনি জানতেন না ক্যামেরা চলছে, কিন্তু ক্যামেরা বন্ধ করে দেওয়া সত্ত্বেও কোনো একটা ক্যামেরা হয়তো বন্ধ হয়নি। এইটা বলেছেন, আমি 100% শিওর, 2-3 বার আমি 200% শিওর। কি লেখাগুলো, ওই লেখাগুলো নেহরুর সম্বন্ধে কমেন্ট, তারপরে নেহরু কি ভুল করেছে, এই সমস্ত কিছু, কত লেখা কি। আমরা 14 দিন ছিলাম, এই রেকর্ড খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি। মানে সাংঘাতিক পরিশ্রম তো আমার। এবার কি জিনিস পেয়েছিলাম ওখানে, সম্পদ। ওরা না গেলে আমার এই মানসিক পরিবর্তন হতো না। এখন এইটাই হলো ব্যাপার। তাহলে একটা পর্বে কখনোই শেষ হতে পারে না, হয় নাকি নিয়ে এটা আগামী দিনে ইচ্ছে রইল দর্শকদের কৌতূহল মেটানোর জন্য আপনার এই গবেষণার কথাগুলোকে আরো ছড়িয়ে দেওয়ার। হ্যাঁ, অবশ্যই। আপনার এই চ্যানেলের মাধ্যমে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে যারা শুনেছেন তাদেরকে আমি নমস্কার জানাই, যারা বড় আছেন। আর সবাইকে আমি অনুরোধ করবো, এরকম একজন এপিক হিরো, মানে মহাকাব্যিক না ভারতবর্ষে কারো পৃথিবীর ইতিহাসে সবসময় পাওয়া যায় না। সুতরাং আপনাদের যারা শুনছেন তাদের বলবো, পারলে নেতাজি সম্বন্ধে একটু পরচর্চা করুন। রমেশচন্দ্র মজুমদারের বই, যদুনাথ সরকারের বই, প্রথম উত্তে বইটা পাওয়া যায় না, এদিক ওদিক যা পাবেন ইংরেজি বই, এগুলো পড়বেন, পড়ে এর মধ্যে যেটা সলিড জিনিস সেটাকে নিয়ে নেবেন, কারণ অনেক বইতে বিকৃত জিনিস থাকতেই পারে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। দর্শকদের, নেতাজি অনুরাগীদের আমি আমার যারা ছোট আছে তাদের ভালোবাসা জানালাম, স্নেহ জানালাম, আর যারা বড় আছেন তাদের প্রণাম জানাচ্ছি। সুজিত চট্টোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নেতাজির জন্মদিনে এই ধরনের একটু অনুষ্ঠান করার জন্য। এই জন্য আপনি অবশ্যই ধন্যবাদ পাবেন, আমার থেকে ধন্যবাদ পাচ্ছেন। জয় হিন্দ, ভালো থাকবেন, নমস্কার, নেতাজি জিন্দাবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।